এই এভরিওয়ান আসসালামু আলাইকুম। বর্ণমালা অনলাইন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। তো আমরা পড়ছিলাম অষ্টম শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের আমরা পড়েছিলাম কোন পর্যন্ত টেলোফেজ পর্যন্ত। এই টেলোফেজ ধাপে আমরা কি করেছিলাম? নিউক্লিয়াসের বিভাজন যেটা সেটা শেষ করেছিলাম, ক্যারিওকাইনেসিস যেটা সেটা। ওকে, তো এই যে দেখো এখানে আমরা পড়েছিলাম যে নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলে সাইটোকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিস শেষ হয়েছে ওই টেলোফেজ ধাপে, শুরু হয়েছিল প্রোফেজ ধাপ। এ দেখো প্রোফেজ, এরপর প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, এরপর টেলোফেজে আমাদের ক্যারিওকাইনেসিস শেষ। তাহলে তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় ক্যারিওকাইনেসিস কাকে বলে, নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে, আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? সাইটোকাইনেসিস। তো এখান থেকে আজকে আমরা পড়া শুরু করব। ওকে, এখানে বলেছে দেখো নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয়। তাহলে সাইটোকাইনেসিস কিসের বিভাজন? সাইটোপ্লাজমের বিভাজন। প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয়। টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। এই যে দেখো এন্ডোপ্লাজমিক জালিকার যে অংশগুলো বা এন্ডোপ্লাজমিক জালিকার যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো এগুলো এখানে জমা হয়েছে। পরবর্তীতে এগুলো দেখো মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। কোষ প্লেট অপরিবর্তিত ও অপরিবর্ধিত হয়ে কোষ প্রাচীর গঠন করে। মানে কি কোষ প্লেটগুলো অপরিবর্তিত এবং অপরিবর্ধিত হয়ে এই দেখো কোষ প্রাচীর গঠন করে। ফলে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। ফলে দেখো একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়েছে। এটা একটা কোষ, এটা একটা কোষ। ওকে, এরপর আমরা এটা তো পড়লাম হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। এখন আমরা পড়বো প্রাণী কোষের ক্ষেত্রে। দেখো প্রাণী কোষে কি হয়? প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে কোষের মাঝামাঝি অংশে কোষ পর্দার উভয় পাশ থেকে দুটি খাঁজ সৃষ্টি হয়। এই যে দেখো দুইটা খাঁজ সৃষ্টি হয়েছে। কোষ পর্দার এই খাঁজ ক্রমশ ভিতরের দিকে গিয়ে নিরক্ষীয় তল বরাবরে বিস্তৃত হয় এবং মিলিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তো এই যে দেখো খাঁজটা আছে আস্তে আস্তে বড় হয়, ভিতরের দিকে ঢুকতে থাকে, আর আস্তে আস্তে চাপার সাথে সাথে কি হয়, এই যে তোমার যে কোষটা আছে এই কোষটা কি হয় মাঝখান থেকে বিভাজিত হয়ে যায়, বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষের সৃষ্টি করে। তাহলে আমরা জানতে পারলাম উদ্ভিদ কোষে কোষ প্লেট গঠিত হয়, উদ্ভিদ কোষে কোষ প্লেট গঠিত হয়েছিল, এবং প্রাণী কোষে ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে। এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবা, এমসিকিউ এর ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। এরপর দেখো মিওসিস কোষ বিভাজন, এটা আমরা উপরেও পড়ে এসেছি। এই অধ্যায় শুরুতে জেনেছি মিওসিস কোষ বিভাজন কাকে বলে। এখন প্রশ্ন হচ্ছে মিওসিস কেন হয়। এখন আমরা পড়বো কেন হয় মিওসিস। আচ্ছা, মাইটোসিস, এখন কিন্তু আমি মাইটোসিসের কথা বলতেছি, মেয়োসিস আগে বলছি না। দেখো মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয়, এটা আমরা উপরে দেখেছি। আচ্ছা দেখো মাইটোসিসের ক্ষেত্রে বৃদ্ধি ও অযৌন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য। তাহলে কিসের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য? বৃদ্ধি এবং অযৌন জননের জন্য। আচ্ছা এখানে দেখো তোমাকে এখানে বলেছে যদি জনন কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা দেহ কোষের সমান থেকে যায় তাহলে জাইগোট কোষে জীবটির ক্রোমোজোম দেহ কোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ হয়ে যাবে। এখন এই লাইনটা হয়তো অনেকেরই মাথার উপর দিয়ে গেছে, সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো জনন কোষ বলতে বোঝানো হয়েছে এই যে পুং ও স্ত্রী জনন কোষ। এই পুংকে বলা হয় হচ্ছে শুক্রাণু। পুং যে জনন কোষ আছে এখানে আছে শুক্রাণু, আর স্ত্রী যে জনন কোষ আছে এখানে আছে ডিম্বাণু। এখন ক্রোমোজোম সংখ্যা দেহকোষ অর্থাৎ মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টা, মনে রাখবা, মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 46টা। আচ্ছা, আর জাইগোট বলতে কি বোঝায়? জাইগোট বলতে এই যে পুং ও স্ত্রী জনন কোষ মিলিত হওয়ার পর যে নতুন কোষ উৎপন্ন করে তাকে বলে হচ্ছে জাইগোট। আচ্ছা, এখন আরেকটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে এই দেহকোষে কিভাবে 46টা ক্রোমোজোম আসলো এটা। এখন পুং যে তোমার জনন কোষ আছে এখানে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23টা। তোমরা ভালো করে বোঝো, ইনশাল্লাহ তোমাদের মাথায় ঢুকবে, ক্লিয়ার হবে। এই যে পুং যে জনন কোষ আছে এখানে হচ্ছে আমাদের ক্রোমোজোম সংখ্যা 23টা।
এই স্ত্রী যে জনন কোষ আছে এখানেও আমাদের ক্রোমোজোম সংখ্যা 23টা। এখন এই দুইটা যোগ করার পর তোমার যে মোট ক্রোমোজোম সংখ্যা হবে, এই দুইটা যোগ করার পর তোমার যে মোট ক্রোমোজোম সংখ্যা হবে সেইটা হবে এই যে দেহকোষে তোমার যে ক্রোমোজোম সংখ্যা তার সমান। আচ্ছা, এখন যদি এই দুইটা কোষ মিলিত হয়, পুং ও স্ত্রী জনন কোষ মিলিত হওয়ার পরেই তো জাইগোট উৎপন্ন হয়, তাই না? তাহলে তোমার এটাতেও 23টা আছে ক্রোমোজোম সংখ্যা, এটাতেও 23টা আছে ক্রোমোজোম সংখ্যা। তাহলে আমাদের জাইগোটে ক্রোমোজোম সংখ্যা কয়টা হবে? এই দুইটা তো এক হয়েছে, এখন মিলিত হয়েছে, তাহলে আমাদের জাইগোটেও ক্রোমোজোম সংখ্যা হবে 46টা। মনে রাখবা, জাইগোটেও ক্রোমোজোম সংখ্যা হবে 46টা। এখন দেহকোষে 46টা ক্রোমোজোম, এখন যদি এই 46টা ক্রোমোজোম এই দুইটাতেও যদি 46 করে ক্রোমোজোম আসে, তাহলে কি হবে? জাইগোট কোষে জীবটির ক্রোমোজোম দেহকোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ হয়ে যাবে। তাই তো, দ্বিগুণই তো হয়ে যাচ্ছে। কিভাবে দ্বিগুণ হচ্ছে দেখো, তোমাদের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টা। তারপরে দেখো এই যে কি বলেছে যে দেহকোষের সমান যদি জনন কোষেও তোমার এখন ক্রোমোজোম হয়, তাহলে পুং যে জনন কোষ আছে এখানে যদি 46 হয়, এখানেও যদি স্ত্রী যে জনন কোষ আছে এখানেও যদি সংখ্যা 46 হয়, তাহলে যে জাইগোট উৎপন্ন হবে তাতে কত হবে? তাতে হবে 92টা তোমার ক্রোমোজোম। অর্থাৎ তোমার দেহকোষের দ্বিগুণ হয়ে যাচ্ছে, 2 গুণ, 92টা হয়ে যাচ্ছে। তো এটাই আর কি এখানে বোঝানো হয়েছে। তো মিওসিস কোষ বিভাজনে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এটা কিন্তু আমরা চিত্রতে দেখেছি। তোমরা যদি এই যে মিওসিসের চিত্র দেখো তাহলে বুঝবা। আচ্ছা, মাতৃকোষে যে ক্রোমোজোম সংখ্যা ছিল এটা অর্ধেক হয়ে গেছে। এখানে ছিল 2n সংখ্যা, কিন্তু এখানে এসে কি হয়েছে, তোমার যে অপত্য কোষ বলে এগুলোকে, নতুন অপত্য মানে নতুন কোষ, এগুলোতে এসে n সংখ্যক হয়ে গেছে, তো অর্ধেক হয়ে গেছে। এটাই আর কি এখানে বলেছে, মিওসিস কোষ বিভাজনে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়ে যায়। ফলে দুটি জনন কোষ একত্রিত হয়ে যে জাইগোট গঠন করে তার ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে। তো এর কাজই হচ্ছে আর কি, মিওসিস যে কোষ বিভাজন আছে এর কাজই হচ্ছে তোমার এই যে ক্রোমোজোম সংখ্যা এটাকে ঠিক রাখা, বজায় রাখা। আর এই ক্রোমোজোম সংখ্যা যদি তোমার উল্টোপাল্টা হয়ে যায় তাহলে কি হয় জানো? তাহলে তোমার প্রজাতিভিত্তিক বিভিন্ন পরিবর্তন দেখা যাবে। আর এই পরিবর্তনটা যেন না হয় এটাকে অক্ষুণ্ণ রাখে হচ্ছে তোমার এই মিওসিস কোষ বিভাজন যে পদ্ধতিটা আছে এটাই আর কি, এটা বজায় রাখে। এতে নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবতা বজায় থাকে। ওকে, এরপর আমরা নিচে পড়ি। জননকোষ সৃষ্টির সময় এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবনচক্রের কোনো এক সময় যখন এরকম ঘটে তখন কোষের ক্রোমোজোম সংখ্যার সে অবস্থাকে হ্যাপ্লয়েড বলে। আচ্ছা, এটা আরেকটু ইজি করে দেয় তোমাদের ক্ষেত্রে। এই যে হ্যাপ্লয়েড মানে হচ্ছে, মনে রাখবা, হাফ মানে এক সেট মাত্র ক্রোমোজোম থাকবে, এই যে n সংখ্যক। আর 2n মানে মনে রাখবা দ্বিগুণ। তো ডিপ্লয়েড মানে ডাবল। যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে তখন সে অবস্থাকে ডিপ্লয়েড বলে। যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটবে অর্থাৎ n যোগ n হবে, তখন দুইটা মিলে কি গঠন করবে? 2n গঠন করবে। তো দুইটা হ্যাপ্লয়েড কোষের মিলনের ফলে তখন সে অবস্থাকে কি বলে? ডিপ্লয়েড বলে। এই যে এখানে দেখো মিওসিস কোষ পর্যায় দেওয়া আছে। সুতরাং মিওসিস কোষ বিভাজন হয় বলে প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকতে পারে। এটাই আর কি আমি বলেছিলাম তোমাদের ওখানে। ওকে, এখন আমরা এখানে দেখি মিওসিসের বৈশিষ্ট্য। মিওসিসের বৈশিষ্ট্যে কি বলা আছে? ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ ও হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস ঘটে। এটা তোমরা মনে রাখবা, ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ ও হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস ঘটে। তাহলে ডিপ্লয়েড জীবের কোথায়? জনন মাতৃকোষে, এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস ঘটে। এটা এমসিকিউ এ কিন্তু আসে। এ ধরনের কোষ বিভাজনে একটি কোষ থেকে 4টি কোষের সৃষ্টি হয়। এ ধরনের কোষ বিভাজনে একটি কোষ থেকে 4টি কোষের সৃষ্টি হয়। এই যে এখানে দেখো এই যে একটা কোষ ছিল এখানে, এই একটা কোষ থেকে কি হয়েছে? এই দেখো 4টা কোষের সৃষ্টি হয়েছে। এগুলোকে বলে অপত্য কোষ।
আচ্ছা, ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয়। এই যে আবার চিত্রে আসো, মেয়োসিস কোষ বিভাজনের চিত্রে। এখানে দেখো ক্রোমোজোমের বিভাজন ঘটেছে একবার, এই যে হাফ হয়ে গেছে। এরপর দেখো এরপরে যে বিভাজন ঘটেছে এটাকে বলে মেয়োসিস টু, এই বিভাজনকে বলে মেয়োসিস ওয়ান, এই বিভাজনকে বলে মেয়োসিস টু। তো মেয়োসিস ওয়ানে যে বিভাজন ঘটেছে সেখানে কিন্তু ক্রোমোজোমগুলো অর্ধেক হয়ে গেছে, এবং মেয়োসিস টু এর ক্ষেত্রে দেখো ক্রোমোজোমগুলো কিন্তু একই আছে। এটা কিন্তু আমরা মাইটোসিস কোষ বিভাজনে দেখতে পাই যে মাতৃকোষের সমান তোমার ক্রোমোজোম সংখ্যা থাকে। তো আমরা একটাকে কিন্তু মাতৃকোষ বলতে পারি আর কি, কারণ এখান থেকেই কিন্তু এই কোষগুলো, এই অপত্য কোষগুলো সৃষ্টি হয়েছে। তো মনে রাখবা। আর এখানে কি বলেছে যে তোমার তোমার ক্রোমোজোমের বিভাজন ঘটে একবার, কিন্তু নিউক্লিয়াসের বিভাজন ঘটে দুইবার। ওই যে আমি যে আরেকটা চিত্র দিয়ে দিচ্ছিলাম ওখানে কিন্তু আমি বলে দিয়েছি যে নিউক্লিয়াসের বিভাজন ঘটে দুইবার। তো তোমরা এই যে মিওসিস কোষ পর্যায়ে যে আগের যে পার্টটা আছে, তো আমার যে আগের ক্লাসটা আছে এই মিওসিস কোষ বিভাজনের উপর, তো ওই ক্লাসটা না দেখে তোমরা কেউ এই ক্লাসে এন্ট্রি করো না, আদারওয়াইজ কিন্তু বুঝবা না। আমি ওই ক্লাসে মিওসিস কোষ বিভাজন এবং মাইটোসিস কোষ বিভাজন একবার পানির মতো করে বুঝিয়ে দিয়েছি। তো আমি আই বাটন দেখো উপরে আই বাটন, ওই আই বাটনে কিন্তু পেয়ে যাবা ক্লাসটা। তো তোমরা দেখে আসবা, দেন এখানে এসে এই ক্লাসটা বুঝবা। এরপর দেখো সৃষ্ট 4টি কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের নিউক্লিয়াসের অর্ধেক হয়ে যায়। তো দেখো এখানে মাতৃকোষ আমাদের ছিল হচ্ছে এই যে এটা, মাতৃকোষ ছিল আমাদের এইটা, আর যে অপত্য কোষগুলো সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে এইটা। তো কি হয়েছে, নিউক্লিয়াসের সংখ্যা এর অর্ধেক হয়ে গেছে না? এটা কিন্তু বড়, কিন্তু এগুলো দেখো ছোট ছোট। তো এটাই আর কি বলেছে এখানে। ওই ক্লাসটা দেখলে তোমরা আরেকটু ভালো বুঝবা, এখানে হয়তো চিত্রতে ভালো করে দেওয়া নেই। তো এই ক্লাসটা তোমরা দেখে এসো। এরপর দেখো মিওসিস কোথায় ঘটে। এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কেন হচ্ছে, কোথায় হচ্ছে, এটা তো আমাদের বুঝতে হবে, তাই না? তো এটা দেখো, মিওসিস কোষ বিভাজন প্রধানত ডিপ্লয়েড জীবের জনন কোষ এবং গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও গর্ভাশয়ের মধ্যে। আচ্ছা, এখন দেখো এই যে চিত্রটা দেখতেছো জবা ফুলের চিত্র, এখানে এই যে এই অংশটাকে বলে হচ্ছে সপুষ্পক। অর্থাৎ আগে আমরা সপুষ্পক জিনিসটা কি এটা বুঝি, যে উদ্ভিদের তোমার ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। তো এই যে দেখো একটা জবা ফুলের চিত্র, এখানে এই অংশটাকে বলে হচ্ছে তোমার পরাগধানী, এবং এই যে এই অংশটাকে বলে হচ্ছে গর্ভাশয়। তো সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও গর্ভাশয়ের মধ্যে এবং উন্নত প্রাণী দেহের শুক্রাণু অর্থাৎ হচ্ছে পুং জননকোষ ও ডিম্বাণু অর্থাৎ স্ত্রী জননকোষের মধ্যে মিওসিস ঘটে। হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস ঘটে, এটা তো আমরা আগেই পড়েছি। এরপর দেখো মিওসিস কোষ বিভাজন, এইটা তোমাদের ভাই মুখস্থ করতেই হবে, কারণ আমাদের চিত্রটা দিয়ে বলে যে মিওসিস কোষ বিভাজন কাকে বলে, বা মেয়োসিস কোষ বিভাজন সম্পর্কে লেখো, বা বৈশিষ্ট্য, মেয়োসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য লেখো। তো এখান থেকে তোমাদের লিখতে হবে। এখানে বলেছে মেয়োসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ দুই ধাপে বিভক্ত বা বিভাজিত হয়। প্রথম বিভাজনকে মেয়োসিস 1 বলে। এই যে প্রথম বিভাজন যেটা হয়, এই যে এইখান থেকে তোমার বিভাজন হয়, এটাকে বলে হচ্ছে মেয়োসিস 1, এবং এখান থেকে আরেকবার বিভাজন হয়, এটাকে বলা হচ্ছে মেয়োসিস 2। তো এটাই বলেছে দেখো, এবং দ্বিতীয় বিভাজনকে মেয়োসিস 2 বলা হয়। প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুইটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। এই যে দেখো মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যা হয়েছে, এখানে ছিল 2n, কিন্তু যে অপত্য কোষ আছে এখানে কি হয়েছে, n সংখ্যক ক্রোমোজোম আছে। এরপর দেখো, এরপর বলেছে দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস, দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের অনুরূপ। আমি আগেও বলেছিলাম যে মাইটোসিস বিভাজনের মতো অনুরূপ, অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষের সৃষ্টি করে। এই যে দেখো পুনরায় বিভাজিত হয়েছে এই কোষগুলো এবং দুইটা অপত্য কোষের সৃষ্টি করেছে। তো এক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। এই যে দেখো মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ছিল n সংখ্যক, এখানেও আছে n সংখ্যক, তো সমান আছে, ক্রোমোজোম সংখ্যাটা সমান আছে। এরপর দেখো, ফলে একটি জনন মাতৃকোষ 2n থেকে 4টি অপত্য কোষ n সৃষ্টি হয়। এটা আর কি এই চিত্রে আমরা দেখলাম, একটা 2n সংখ্যক তোমার জনন মাতৃকোষ ছিল, এখান থেকে 4টা অপত্য কোষের সৃষ্টি করেছে n সংখ্যক যেগুলো ক্রোমোজোম সংখ্যা। এরপর
আমরা নিচে স্ক্রল করলে দেখব হচ্ছে বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ এর ভূমিকা। তো এই শব্দগুলো আমাদের কাছে নতুন, কিন্তু পড়ানোর পর আর নতুন থাকবে না আশা করি। এখন আমরা সেখানে চলে যাই। দেখো, মা ও বাবার কিছু কিছু বৈশিষ্ট্য সন্তান সন্ততি পেয়েই থাকে আর কি। দেখো, তোমার আর আমার মধ্যে আমাদের মা বাবার কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে। অনেকে বলে না, দেখো আমার চোখটা আমার বাবার মতো হয়েছে বা আমার মুখটা আমার মায়ের মতো হয়েছে। তো এই যে তোমার যে একটা বৈশিষ্ট্য পেয়েছো মা বাবার, এটাকে আর কি বলছে এখানে। দেখো, মাতা পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। তো একেই আর কি বংশগতি বলে, যে আমি আমার মা বাবার একটা বৈশিষ্ট্য পেয়েছি, এই বৈশিষ্ট্য লাভ যে করেছি, এটাকে আর কি বংশগতি বলা হচ্ছে। আর সন্তানরা পিতামাতার যেসব বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলে বংশগত বৈশিষ্ট্য। তো এই যে এটা আমার বংশগত বৈশিষ্ট্য, যে আমার চোখটা আমার বাবার মতো, আমার মুখটা আমার মায়ের মতো, এটা হচ্ছে আমার বংশগত বৈশিষ্ট্য। বংশগতি সম্বন্ধে এক সময় মানুষের ধারণা ছিল কাল্পনিক। পরবর্তীকালে বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন কিভাবে পিতামাতা তার বৈশিষ্ট্য তার সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রথম যিনি বংশগতির ধারা সম্বন্ধে সঠিক ধারণা দেন তার নাম গ্রেগর জোহান মেন্ডেল। নামটা অনেক ভালো করে মুখস্থ করবা, এটা কিন্তু এমসিকিউ এ থাকবেই, যে বংশগতির জনক কাকে বলা হয়, বা এই অধ্যায়ের কিন্তু ক ক্ষয়েও অনেক সময় থাকে যে বংশগতির জনক কাকে বলা হয়। তো কি নাম? গ্রেগর জোহান মেন্ডেল। বর্তমানে বংশগতি সম্বন্ধে আধুনিক যে তত্ত্ব প্রচলিত আছে তা মেন্ডেলের আবিষ্কৃত তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য জোহান মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। মনে রাখবা, নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো যে কোষগুলো যে অংশগুলো জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে তাকে ক্রোমোজোম বলে। এগুলো আমি আগের ক্লাসেও কিন্তু তোমাদের লিখে দিয়েছি, তো এখানে আবার দেওয়া আছে, তো তোমরা পড়ে নিবা। আমি আশা করছি যারা আমার ক্লাসগুলো রেগুলার দেখো তারা এগুলো আগেই পেয়ে গেছো, আগে মুখস্থ করে নিয়েছো। তো এখানে জাস্ট তোমাদের রিভিশন হচ্ছে। এরপর দেখো, ক্রোমোজোমের গঠন ও আকার সম্বন্ধে আমরা যে ধারণা পাই তা প্রধানত মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে সৃষ্ট ক্রোমোজোম থেকে পেয়েছিলাম। এই যে দেখো এখানে আছে, এই যে ক্রোমোজোম কোথায়, এই যে দেখো ক্রোমোজোম এই সুতার মতো একটা অংশ, এখানে আবার একটা গোল, আবার সুতার মতো অংশ। তো দেখো এই যে এটাকে বলে হচ্ছে পূর্ণাঙ্গ একটা ক্রোমোজোম। এই যে একটা সুতার মতো অংশ, তারপর একটা গোল, আবার সুতার মতো অংশ। এই যে সুতার মতো অংশ, এই সুতার মতো অংশকে তোমার বলে হচ্ছে, এই একটাকে বলে হচ্ছে ক্রোমাটিড। আমার আগের ক্লাস যারা দেখেছো তারা কিন্তু জানো ক্রোমাটিড কাকে বলে। এই যে হলুদ কালার এটাকে বলে একটা ক্রোমাটিড, এই পার্পল কালার এটাকে একটা ক্রোমাটিড বলে। এবং মাঝখানে যেটা থাকে গোল, এই মাঝখানের গোলটাকে বলে হচ্ছে সেন্ট্রোমিয়ার। ওকে, তো এখানে দেখো আবার বলেছে কি, প্রতিটি ক্রোমোজোমের প্রধানত দুইটা অংশ থাকে। তাহলে ক্রোমোজোমের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কি ক্রোমাটিড, একটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ওখানে আমি দেখে দিলাম এখনই সেন্ট্রোমিয়ার কোনটা, ক্রোমাটিড কোনটা। মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হওয়ার পর যে দুটি সমান আকৃতির সুতার মতো অংশ গঠন করে তাদেরকে বলে হচ্ছে ক্রোমাটিড। এখানে হচ্ছে ক্রোমাটিডের সংখ্যা দেওয়া আছে, তো তোমরা এখান থেকে পড়ে নিবা। ক্রোমাটিড দুটি যে নির্দিষ্ট স্থানে পরস্পর যুক্ত থাকে তাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারও সংজ্ঞা দেওয়া আছে। এরপর দেওয়া আছে দেখো, কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়। আচ্ছা, এরপরে আমরা আসি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের। তাহলে নিউক্লিক অ্যাসিড কয় ধরনের? দুই ধরনের। একটা কি ডিএনএ আর একটা আরএনএ। এখানে দেখো ডিএনএ এবং আরএনএ এর পূর্ণরূপ দেওয়া আছে, তো এটা আমাদের মুখস্থ করতে হবে এমসিকিউ এর জন্য, বা অনেক ক্ষেত্রে কয়েও চলে আসে যে ডিএনএ এর পূর্ণরূপ কি। ডিএনএ এর পূর্ণরূপ কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ এর পূর্ণরূপ কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। তো তোমার একটা মুখস্থ করলেও কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ। তাহলে ক্রোমোজোমের প্রধান উপাদান কি? ডিএনএ। কেন? সাধারণত ক্রোমোজোমে ডিএনএ অণুগুলো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং জীবের বৈশিষ্ট্যগুলোর পুরুষানুক্রমে বহন করে। ওকে, তাই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর অংশকে জিন নামে অভিহিত করা হয়। তাহলে যে
ডিএনএ এর যে অংশ তোমার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে কি বলে? জিন বলা হয়, মনে রাখবা। সুতরাং ডিএনএ হলো ক্রোমোজোমে অবস্থিত জিনের রাসায়নিক রূপ। এখন ডিএনএ এবং আরএনএ দেখতে কেমন? এই ক্লাসে এতটা ইম্পর্টেন্ট না এটা, তবু আমি দেখিয়ে দিই তোমাদের। দেখো, এই যে এইটা যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আরএনএ। আরএনএ তে থাকে হচ্ছে সিঙ্গেল বন্ড, অর্থাৎ শুধু একটা পার্ট থাকে। কিন্তু যে ডিএনএ আছে, ডিএনএ হচ্ছে ডতে হচ্ছে ডাবল, এই যে ডাবল বন্ড, অর্থাৎ ডাবল অংশ থাকে। এতে হচ্ছে বন্ডটা থাকে হচ্ছে ডাবল অংশ, দুইটা অংশ থাকে এর। ওকে, এরপর আমরা দেখো, যেসব জীবের ডিএনএ থাকে না, কেবল আরএনএ থাকে, সেক্ষেত্রে আরএনএ জিন হিসেবে কাজ করে। যেসব জীবের ডিএনএ থাকে না, শুধু আরএনএ থাকে, সেসব জীবে আরএনএ কি হিসেবে কাজ করে? জিন হিসেবে কাজ করে। যেমন তামাক গাছের মোজাইক ভাইরাস। তো তামাক গাছের মোজাইক ভাইরাসে কি আছে? তোমার এই আরএনএ থাকে। দ্যাটস ওয়াই তোমার এই ভাইরাসটা কি করে? তোমার এই জিন, এই ভাইরাসের জিন হিসেবে কাজ করে কি? আরএনএ। আচ্ছা, এরপর আমরা নিচে পড়ি। দেখো, জীবের এক একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করে, আবার কোনো কোনো ক্ষেত্রে একটি মাত্র জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার রং ইত্যাদি সবই জিন কর্তৃক নিয়ন্ত্রিত। তাহলে তোমাকে এখন যদি প্রশ্ন করি যে মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার রং ইত্যাদি সবই কি দ্বারা নিয়ন্ত্রিত? তাহলে খুব ইজিলি অ্যান্সার করে দেবা, জিন দ্বারা নিয়ন্ত্রিত। এরপর দেখো, এখানে আমি দেখিয়েছি ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসেবে কাজ করে, বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। মনে রাখবা, ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসেবে কাজ করে, বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। এরপর নিচের লাইনে দেখো, মিওসিস কোষ বিভাজনের দ্বারা বংশগতির এ ধারা অব্যাহত থাকে। তাহলে কোন কোষ বিভাজনের দ্বারা এই বংশগতির ধারা অক্ষুণ্ণ থাকে? মিওসিস কোষ বিভাজন। আচ্ছা, এই লাইনটা আমাদের মুখস্থ করতে হবে। দেখো, ক্রোমোজোম বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য কোষ বিভাজনের সময় জিনকে সরাসরি মাতা পিতা থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায়। যেমন আমাদের মাতা পিতা থেকে আমাদের কাছে নিয়ে এসেছে, বা আমাদের থেকে আবার আরেকজনের কাছে যাবে। এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। তো ক্রোমোজোমকে কেন বংশগতির ভৌত ভিত্তি বলা হয়? এই যে তোমার অ্যান্সার। তো আমাদের ক্লাসটা এখানেই শেষ। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে ক্লাস দেখার জন্য। ক্লাসটা অনেক বড় আমি জানি, তবুও অনেকেই ধৈর্য ধরে ক্লাসটা দেখেছো, তার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।